হ্যালো গাইস, একটা নতুন মুভি এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভিতে তোমরা দেখতে পাবে একটা ছেলে যে কিনা ছোট থেকে ভগবানকে খুব ভক্তি ভরে ডাকতো। তারপরে সে বড় হয়ে যখন একটা পুলিশের চাকরি পায়, চাকরিটা পাওয়ার পর তার ট্রান্সফার হয়েছিল। কিন্তু যে জায়গাটা সে ট্রান্সফার হয়ে গিয়েছিল সেই জায়গাটা যাওয়ার পর অনেক ভুলভাল জিনিস ঘটছিল, রাজনৈতিক ঘটনা। যেখানে একটা নতুন সিএম শপথ নেওয়ার কিছুদিন আগে তার একটা মিটিং ডেকেছিল। সেই মিটিংয়ে সেখানে সাধারণ জনগণ থেকে কিছু পুলিশকর্মী ছিল, কিন্তু সিএম নিজের স্বার্থের জন্য হামলা করায়। আর সেই হামলাতে 12 জন পুলিশকর্মী মারা যায়। তার মধ্যে কারোর লোক ফ্যামিলি ছিল, কারোর ছোট বাচ্চা ছিল, কারোর বউ হসপিটালে ভর্তি ছিল। এই 12টা পুলিশকর্মী মরে যাওয়ার পর সেই ছেলেটির মনে কেমন হবে বলো? সেই ছেলেটি সেই 12টি পুলিশকর্মীর গায়ে যে কলঙ্ক দাগ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সিএম, তাকে রাস্তায় কিভাবে নামিয়ে আনে এবং তার প্রতিশোধটা কিভাবে নেয়, তোমরা এই মুভিতে সেটাই দেখতে পাবে। চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর পেজে থেকে দেখলে ফলো করে নিও। মুভির শুরুতে আমরা রাধাকৃষ্ণ বলে একটা ছেলেকে দেখতে পাই, যে কিনা ছোট থেকেই ভগবানের প্রতি তার চিন্তা ভাবনা ভীষণ দৃঢ় ছিল। ভগবানকে ভক্তি ভরে রাখতো, যেটা তার বাবার পছন্দ হতো না। এমনকি সে যখন ভগবদ্গীতা শুনতে গিয়েছিল, সেখান থেকে বাড়ি ফেরার পথে তার একটা বিপদ হলে একটা পুলিশকর্মী তাকে সাহায্য করে। সে কোথাও থেকে ভেবেছিল যে ভগবান শ্রীকৃষ্ণ এসে আমাকে বাঁচিয়েছে। তার বার্থডেতে তার বাবা একটা পুলিশের ড্রেস গিফট করে, যেটা পরে সে সবার সাথে খেলা করলে তার মা মনে করে যে আমার ছেলে স্বয়ং কৃষ্ণ। এটাই তার মা মনে করতো। তার মা তার ছেলেকে খুবই ভালোবাসতো, কিন্তু তার বাবা তার ছেলেকে অতটা ভালোবাসতো না। কিছুদিন কেটে যায়, সেও বড় হয়ে যায়। হঠাৎ নিউজ পেপারে একটা ঘটনা ঘটে, কিছু পুলিশকর্মীকে মেরে কিছু গুন্ডা পালিয়ে যাচ্ছিল। এই ঘটনাটা তার বাবা পেপারে শুনে বুঝতে পেরে গেছিল তার ছেলে তাদের নিশ্চিত কিছু করতে চলেছে, কারণ সে অন্যায় হলে অন্যায়ের প্রতিবাদটা করতে জানতো। কিন্তু সে পুলিশের চাকরি না পাওয়া সত্ত্বেও দেখতে পাই সেই গুন্ডাগুলোকে ধরে আনে এবং তাদেরকে পুলিশের হাতে হেফাজত করে দেয়। যে কাজটা পুলিশ করতে পারেনি সেই কাজটা সেই কৃষ্ণা করে দেখায়। এতে পুলিশকর্মী খুশি হলে তাকে পুলিশ ডিপার্টমেন্টে সেখানে ডাকা হয় তাকে পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু সেখানে সে মুখ ফুটে বলে, স্যার, আমিও তো পুলিশের জন্য ট্রেনিং নিয়েছি, আমার লেটার আসতে অনেক দেরি, তার আগে একটা ব্যবস্থা করুন না, যদি চাকরিটা পেয়ে যায়। পুলিশ ডিপার্টমেন্টের লোক তার ব্যবহারে এবং তার কাজের দক্ষতা, তার ইচ্ছায় খুশি হয়ে তাকে এসআইয়ের একটা পদে নিয়োগ করে। অন্যদিকে আমরা দেখতে পাই তাদের রাজ্যে যে সিএম ছিল তার বয়স হয়ে যাওয়ায় সে একটা প্রেস মিটিং ডাকে এবং সেখানে সে বলে দেয়, আমি এই ইলেকশন জিতি বা না জিতি, আমি এবার এখান থেকে অবসর নিতে চলেছি। যে পুরনো কর্মী আছে তাদের মধ্যে কারোর একজনকে আমি সিএম এর পদ দিয়ে যাব। এই রাধাকৃষ্ণ ট্রেনিং নেওয়ার জন্য ট্রেনিং গ্রাউন্ডে তো চলে এসেছিল। সেখানে আসার পর সে লোককে ট্রেনিং করাতে শুরু করে দিয়েছিল। সবাই ভেবে নিয়েছিল ইনি হয়তো ট্রেনিং এর স্যার, কিন্তু পরে যে ট্রেনার আসলে দেখতে পাই সেও ট্রেনিং নিতে চলে এসেছিল। সবাই একটু তার উপর রেগে যায়, সেই ধরনের ব্যবহার আবার করেছিল বলে। তারপর তার ট্রেনিং এর জন্য এক এক করে সমস্ত প্রসেস চলতে থাকে। সে এতটাই ফাস্ট ছিল যে সমস্ত কাজ অ্যাডভান্স করতো, যেটা 10 বার করতে বলতো সে সেটা 20 বার করতো। তার দেখে আরো অন্যান্য ছেলেরা তাকে হিংসা করতো যে আমরা যেটা 5 বার করতে পারছি না ভাই, তুই 10 বার কি করে করিস। মাঠের গ্রাউন্ডে যদি ছোটানোর কথা হয়, তাকে 10 কিলোমিটার বললে সে 20 কিলোমিটার দৌড়ে আসতো। এইসব করতে করতে আস্তে আস্তে তার ট্রেনিংটা কমপ্লিট হয়। তাকে এমন একটা গ্রামে পোস্টিং দেওয়া হয়েছিল যে জায়গাটা গিয়ে সে দেখতে পায় তাকে নিয়ে আসার জন্য সব পুলিশ কর্মী এসেছিল, তাদের হাল বেহাল। থানাতে গিয়ে দেখতে পায় থানাটা তো নয়, সেটা ক্লাব ঘর হয়ে গেছিল। সেখানে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কোনো দুষ্কৃতিই নেই। তার থানাটাও ঝুল নোংরা চারিদিকে হয়ে আছে। এইসবগুলো দেখার পর তার মনটা একদমই ভালো লাগছিল না। তার ডিপার্টমেন্টকে কল করে রিকোয়েস্ট করে বলে, আমার এমন একটা জায়গায় পোস্টিং দাও যেখানে আমি গুন্ডাদেরকে মারতে পারবো, ধরতে পারবো এবং ক্রিমিনাল রেকর্ড গাদা গাদা আছে। সে একটা রিকোয়েস্ট করে। সে যখন সেই গ্রামে রাউন্ড করছিল, রাউন্ডে যাওয়ার পর তাকে রাধা বলে একটা মেয়ে তার পছন্দ হয়ে যায়। সেই মেয়েটিকে পটানোর জন্য বা তার সাথে প্রেম করার জন্য সে রীতিমতো বারবার তার বাড়ির সামনে ঘুরতে থাকে, তার বাড়ির সামনে যাতায়াত করতে থাকে। অন্য কোনো জায়গায় আর ডিউটি করছিল না, সে বারবার সেখানে যেতে থাকে। পুলিশের কথা বলে আমি বাড়ির খোঁজ নিতে থাকে। এইভাবে আস্তে আস্তে কটা দিন কেটে যায়। একদিন মেয়েটির গলার চেন হারিয়ে যায়। সেই চেনটিকে খুঁজে পায় সেই রাধাকৃষ্ণ, কিন্তু খুঁজে পাওয়ার পর সে সেইটি মেয়েটিকে ফেরত দেয় না। মেয়েটির বাবা জিজ্ঞাসা করলেও সে তাকে সেটা দিতে নারাজ হয়ে যায়। পরে সেই মেয়েটিকে কথা বলার জন্য সেই চেনের অজুহাত দেখিয়ে বলে, চেনটি আমি পেয়েছি, আমার কাছে আছে, তুমি চাইলে আমি তোমাকে দিতে পারি। এইভাবে করে সে আসল চেন না দিয়ে একটা ডুপ্লিকেট চেন তার হাতে দেয়। মেয়েটি ভেবেছিল হয়তো এটা আসল, সে সেটা নিয়ে বাড়িতে চলে যায়। পরেও আবার তার সাথে দেখা করে আবারও বলে,
তুমি কি তোমার চেনটা ফেরত নেবে না? বলে তুমি তো অলরেডি দিয়ে দিয়েছো। বলে আমি ওটা নকল দিয়েছিলাম, অ্যাকচুয়াল আসলটা আমার কাছে আছে। এইভাবে বেশ কয়েকবার তার সাথে এইভাবে করে আস্তে তার সাথে কথা বলতে থাকে। কিন্তু কোনো একদিন তারা যখন আস্তে আস্তে ঘুরতে গিয়েছিল, সেইখানে মেয়েটি হুট করে মুখ থেকে বলে ফেলে যে আমি তো তোমাকে ভালোবাসি বা আমার তোমার পছন্দ খুবই। এই কথাটা শোনার পর রাধাকৃষ্ণর মনটা একটু উড়ু উড়ু হয়ে গেল। সে ভাবলো অ্যাটলিস্ট তো আমার মেয়েটা যাকে পছন্দ করি সে তো পটে তো গেল। পরে কোনো একদিন মারপিট, গুন্ডা, খুন খারাপি সেই জায়গাটা চলে যেতে পারে। তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসলে সে তো ফোন ধরে না এবং বাড়িতেও ছিল না। অন্যদিকে সিন দেখতে পাই সিএম তার পদ থেকে অবসর নেওয়ার জন্য সুজাতা বলে যে ক্যান্ডিডেট ছিল তাকে সিএম পদে নিয়োগ করার জন্য অ্যানাউন্সমেন্ট করে। আর সূর্যা রেড্ডি এটা দেখে ভীষণ ভায়োলেন্ট হয়ে যায়। রাধাকৃষ্ণ যখন সেই এরিয়াতে নতুন এসেছিল, তার আসতেই না আসতেই রাস্তায় একটা ক্রিমিনাল পেয়ে যায়। একটা মেয়েকে সে হ্যারাসমেন্ট করায়, তাকে ধরে এনে থানায় দিয়ে দেয় আর প্রথম এফআইআর সে দায়ের করে। এইসব দেখার পর তার ডিপার্টমেন্টের লোক একটু খুশি হয় আর সে বলে এটা আমার লাইফের প্রথম। সেই জন্য সে ভীষণ এক্সাইটেড ছিল। তার সহকর্মীদের সাথে সবার সাথে পরিচয় করে এবং তার সাথে গ্রাউন্ডে যে বন্ধুটার সাথে দেখা হয়েছিল, যাকে সে অর্জুন অর্জুন বলে ডাকতো, যে বন্ধুটার সাথে ট্রেনিং নিয়েছিল, তাকেও সেইখানে ট্রান্সফার করে ডেকে নেয়। তার গার্লফ্রেন্ডকে কল করলে তার গার্লফ্রেন্ড ফোনটা তার ধরে না। তার গার্লফ্রেন্ডের সামনে এক্সাম ছিল, যে কারণে সে ফোনটা বারবার কেটে দিচ্ছিল আর এ বিরক্ত হয়ে তাকে কল করছিল, কারণ সে তাকে না জানিয়ে চলে এসেছিল। তার পোস্টিংটা চেঞ্জ হয়ে যায়। তারপর শুরু হলো শহরে একের পর এক তল্লাশি। গুন্ডা, ক্রিমিনাল, যেখানে যা আছে সবকিছু তল্লাশি করে সবাইকে ধরে আনতে শুরু করে। কোনো একদিন একটা পুলিশকর্মী যখন চা খেতে গিয়েছিল, সেখানে দেখতে পাই সুজাতা রেড্ডি যে ছিল তার কর্মী এসে একটা পুলিশকর্মীর গায়ে হাত দিলে সেখানে দেখতে পাই রাধাকৃষ্ণ তাকে মারধর করে সেখান থেকে থানাতে ধরে আনে এবং কোনো পুলিশকর্মী ফোন ধরে না, তাকে মারধর পর্যন্ত করে। সে এতটা ছিল সেই জায়গাটায় লক্ষ্মীর পায়ের ছাপের দরকার ছিল। তার একটা কলিগ ছিল মুসলিম, তার একটা মেয়ে ছিল, কিন্তু সেই জায়গাটায় সেই মুসলিম মেয়েটির পায়ের ছাপ সে দিয়ে দেয়। আর সবাই তো মানুষ, শুধু ধর্মটাই আলাদা। তার গার্লফ্রেন্ড গ্রাম থেকে শহরে এসেছিল, কিন্তু তার সাথে দেখা করতে গিয়ে দেখে তার গার্লফ্রেন্ডের রূপ পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কারণ গ্রামে ড্যাডিকে পাপা বলতো, ভগবানের ডাকতো। সেই মেয়েটি কিনা শহরে আসার পর শর্ট ড্রেস, হট ড্রেস, ডান্স সবকিছু করতে শুরু করে। তার সাথে দেখা করতে গিয়ে রাধাকৃষ্ণ তো একটু প্রথমে ঘাবড়ে যায়, আমি কার সাথে প্রেম করছি? যাকে সেই গ্রামে দেখেছি সে, নাকি যাকে চোখের সামনে দেখছি সে? যেখানে যেমন সেখানে তেমনই করি, শহরে আসার পর ওই জন্য এমনই ভাবে ব্যবহার করছিলাম। রাস্তায় যখন কড়া চেকিং চলছিল, সেই জায়গাটা দেখতে পাই একটা পুলিশকর্মী মানে রহমান তার গার্লফ্রেন্ডকে ধরে। কাগজপত্র, হেলমেট চাইলে সে তখন কিছুই দিতে পারে না। তখনই তার গার্লফ্রেন্ড দেখতে পায় তার দূরে তার বয়ফ্রেন্ড রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে। সেই ইশারা করে তার দিকে দেখালে সে তখন দুটো কানে হেডফোন দিয়ে গান শুনছিল। তার গার্লফ্রেন্ডের কাছে গেলে তার গার্লফ্রেন্ড সেই জায়গাটা গাড়ি রেখে রাগ করে সেখান থেকে চলে যায়। যে তখনই রহমান বলে, স্যার আমি বুঝতে পারিনি যে ওটা আপনার গার্লফ্রেন্ড। অন্যদিকে দেখতে পাই হবু সিএম সুজাতা যখন একটা মিটিং ডেকেছিল, সেই মিটিংয়ে যখন সে অ্যানাউন্সমেন্ট করছিল, বক্তৃতা দিচ্ছিল, কিছু পুলিশকর্মী দেখতে পাই ড্রিঙ্ক করছিল, মানে তাদের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো ছিল সব বিয়ারের, সেইগুলো খাওয়ার পর তারা ডিউটি করছিল। তার কিছুক্ষণ পর সেই জায়গাটা এক মহা বিস্ফোরণ ঘটে, যেখানে বহু পুলিশকর্মী, বহু জনগণ, বহু লোক মারা যায়। সেই জায়গাটা স্পটে পৌঁছে যায় রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ গিয়ে দেখতে পায় যে সিএমকে বাঁচানোর জন্য রহমানও মারা গেছিল এবং তার আরও সব পুলিশকর্মী তারা সবাই মারা গেছে। এইসব ঘটনাগুলো দেখার পর তার মনটা খুবইভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না সে সেই জায়গাটায় কি করবে। নিউজ চ্যানেলে বলা হয়েছিল যে সিএম এর পার্টিতে যেসব পুলিশকর্মীগুলো ছিল তারা মদ্যপ অবস্থায় ডিউটি করছিল, তাদের নেগলেন্সির জন্য এইগুলো হচ্ছে। রিপোর্টে এমন খবর শোনার পর পুলিশকর্মীর বাড়ির লোকগুলো ভেঙে পড়ে। অ্যাকচুয়াল তাদের কোল্ড ড্রিঙ্কসের ভিতরে জলই ছিল, কিন্তু বিয়ারের বোতলটা দেখায় সবাই নিউজে ভাইরাল হয়ে গেছিল। সেই জায়গাটায় যখন রাধাকৃষ্ণ গেছিল, পিছন থেকে কেউ একজন মাথায় আঘাত করে। সেই লোকটাই, যেটা হবু সিএম এর লোক ছিল, তাকে বেঁধে সেখান থেকে নিয়ে চলে আসে। তারপর সেই তার কর্মীর সাথে কিছু পার্সোনাল কথা বলছিল, যে ওই হামলাটা আমি করিয়েছি, আমি লোক ডেকে করিয়েছি আর আমি এতজনের প্রাণ নিয়েছি, যাতে আমার রেপুটেশনটা পাবলিকের সামনে বেড়ে যায়, মানুষ আমাকে সম্মান করে। তখনই হালকা করে সে কেসে ওঠে। তখনই বুঝতে পেরে যায় সিএম যে আমাদের সব কথা কি শুনে নিয়েছে। তখনই বলে ওকে মেরে ফেলতে হবে। কিন্তু সেই জায়গাটায় গেলে দেখতে পাই সে বন্দুকটা কেড়ে নিয়ে সেই লোকটিকে মেরে দেয়, সিএম এর যে পার্টনার ছিল। আর পরে সে সিএমকে বলে, স্যার আমি আপনার ডিউটিকে আপনার বাঁচানোর জন্য আমি প্রস্তুত, আপনি এখান থেকে সেফভাবে চলে যান। পরে সিএম বুঝতে পারছে না যে ঘটনাটা ঘটছে কি। হসপিটালে রহিমের ওয়াইফের সাথে দেখা করতে গেলে সেখানে রহিমের ওয়াইফ হসপিটালে অ্যাডমিট থাকে। পরে সিএম আলোচনা করে যে আমি ওকে মারতে গিয়েছিলাম আর ও
যে ভাবুক ধরে আমার সামনে আনতে হবে, আমাদের সব কথা শুনে নিয়েছে। এইসব ঘটনাগুলো সে খোঁজ পেলেই সে দেখতে পায় সিএম এর কাছে চলে যায়। তখন সিএম এর কাছে গেলে বলে, স্যার আমি আপনাদের কোন কি কথা হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আমার মাথা যন্ত্রণা করলে আমি কানে ইয়ার ড্রপ লাগিয়ে নিই, যেটা লাগানোর পর বাইরের কথা আমি আর শুনতে পাই না। সিএম তার কথা বিশ্বাস করছিল না, তার কাছ থেকে সেটা চেয়ে নিয়ে সে নিজে কানে পরে দেখতে পেল ওটা পরার পর বাইরে বোম বন্দুক যে যা বলুক কোনো আওয়াজ তার ভিতরে যায় না। সে বিশ্বাস করলো যে রাধাকৃষ্ণ সেই মোমেন্টের কোনো কথা সে শোনেনি। সেটা বিশ্বাস করার পর তাকে সেখান থেকে ছেড়ে দেয় আর তাকে বলে, তোমাকে আমি আমার পার্সোনাল সিকিউরিটি হিসেবে এখানে আমি ইনচার্জ করে দিচ্ছি। ঘর দিয়েছিল, সেখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি গার্ড, কিন্তু সেখানে গেলে সে বলে, সিএম স্যার আমার জন্য এত কিছু ভাবছে, আমি তো এটা কল্পনাই করতে পারছি না। সিএম তার সমস্ত জিনিস ট্র্যাক করতে শুরু করেছিল, সমস্ত কথাবার্তা, তার পিছনে অনেক লোক লাগিয়ে দিয়েছিল। কিন্তু সে যখন তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল, সিএম সন্দেহ করেছিল যে হয়তো সব তথ্যগুলো অন্যজনের কাছে বলে দিচ্ছে। সে যখন সিএম আর যখন তার কথাগুলো শুনছিল, তার গার্লফ্রেন্ড আর তার, সে শুনে বলছে, হায় রে, আমি একে ভুল বুঝেছিলাম, এ সত্যি কিছু শোনেনি, যদি শুনতো তাহলে বলে দিত। রাধাকৃষ্ণ যখন তার রাধা মানে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হোস্টেলে গিয়েছিল, সেখানে দেখতে পায় তার গার্লফ্রেন্ড তাকে পাত্তা দেয় না। কিছুক্ষণ সে বসে থাকে, তারপর গার্লফ্রেন্ড বাইরে এসে বলে, তোমার মতন আমার পিছনে অনেকেই লাইন দিয়েছে, সেরকম ব্যবস্থা কি তোমার করে দেবো? সে বলে, এটার কোনো প্রয়োজন নেই। সে তখন বলে, তাহলে এইভাবে আমার পিছু করা বাদ দাও, সেদিনকার ঘটনায় আমি ভীষণ রেগে আছি। সেই সিএম এর বাড়িতে যাওয়ার পর সে সবসময় কাজ চায়, মানে টাস্ক দিতে হবে, তার সময় টাস্ক না দিলে সে তাকে কাউকে ছাড়ে না। সিএম এর ওখানে যাওয়ার পর সে কোনো কাজ পাচ্ছিল না বলে সিএম এর লোকেদেরকে মারধর এটা ওটা খেলাধুলো করতে থাকে। সিএম এগুলো দেখার পর একটু ভাবছিল সাইকো না কি, সে বুঝতে পারছিল না। মানে সে তো পুলিশের কাজ করে, সে সবসময় চাইছিল তার সামনে ক্রিমিনাল, এফআইআর, খুন খারাপি এইসবের কেস সে হ্যান্ডেল করবে, কিন্তু সেগুলো তো সে পাচ্ছিল না। তাই সিএম এর লোকের সাথে সে খেলাধুলো করতে শুরু করে দেয়, তাকে মারধর করতে, তাদেরকে গীতা পড়াতে, এমনকি সিএম এর ছেলের সাথেও খেলাধুলো করতে শুরু করে দেয়। একদিন সিএম এর ফোনে একটা ফোন আসে, একটা আননোন ব্যক্তি ফোন করে বলে, তোমার যে 300 কোটি টাকা বেআইনি কালো মানির টাকা আছে সেইটা সিবিআই রেড করতে চলেছে। সিএম এর ঘুমটা তো উড়ে যায়। অ্যাকচুয়াল সেই টাকাটা সে কি করে বুঝতে পারে না। পরে সে জানতে পারে সেই সব টাকা পয়সাগুলো অন্য কেউ আর নেয়নি, সেইগুলো সব নিয়েছিল রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ তার ফুল টিম দিয়ে সেগুলো টাকা পয়সা চুরি করেছে। আর তার সন্দেহ চলে গেছিল সূর্যা রেড্ডির ওপরে। সে সূর্যা রেড্ডিকে মারতে গেলে সেখানে গিয়ে বুঝতে পারে যে সূর্যা রেড্ডির চোখের ওপরে ভয় দেখতে পেয়েছে। সে ভেবেছিল এটা সূর্যা রেড্ডির কাজ না, এই কাজটা নিশ্চিত অন্য কোনো ব্যক্তির। পরে দেখতে পাই সেই সব টাকা পয়সাগুলো সিবিআইয়ের মাধ্যমে তারা তুলে আনে, মানে নকল সিবিআই করে, এবং যে 12টা পুলিশকর্মী মারা গেছে তাদের ফ্যামিলিকে দেওয়ার প্রতিজ্ঞা নেয় এবং তাদের কলঙ্কটা দূর করার তারা চিন্তাভাবনা নেয় যে ওই সিএমকে তারা মাটিতে আনবে, নিচে নামিয়ে তাদের কলঙ্ক দূর করাবে। রাধাকৃষ্ণকে না জানিয়ে তার বাবা মা তার বাড়িতে চলে এসেছিল এবং তার গার্লফ্রেন্ডকে রাধাকে নিয়ে সে তার বাড়িতে গিয়েছিল তার মা বাবার সাথে পরিচয় করানোর জন্য। তার গার্লফ্রেন্ড একটু খিটখিটে ছিল, তার সাথে ঠিকমতো কথা বলতো না, বলে এসছি আমি হাই হ্যালো করে চলে যাব। কিন্তু সেখানে যাওয়ার পর ফ্যামিলিতে পরিচয় করে। তারপরে ছোট থেকে রাধাকৃষ্ণকে যে লাইক করতো যে মেয়ে রুক্মিণী, সেও সেখানে এসেছিল। রুক্মিণী যখন রাধাকৃষ্ণকে খুব ক্লোজ হতে শুরু করে, তার সাথে কথা বলতে শুরু করে, এইগুলো দেখার পর কোথাও থেকে রাধা আস্তে আস্তে জ্বলতে শুরু করে যে আমি থাকতে আমার বয়ফ্রেন্ডকে অন্যজনা কেন হাত বাড়াবে। এইগুলো দেখার পর রাধাকৃষ্ণর একটু ভালো লাগছে, তার চোখের ঘুম উড়ে চলে গেছিল। পরের দিন সে ঠিকমতো ঘুমাতে না পেরে তাড়াহুড়ো করে সকালবেলা তার বাড়িতে গিয়ে দেখতে পায় তার মাথা যন্ত্রণা করছে। কেন সে জানতে চাইলে তখনই বলে, কালকের রাত্রেবেলা আমি আর রুক্মিণী মিলে আইসক্রিম খেয়েছিলাম তো তাই জন্য। মানে তাকে কোথাও থেকে হিংসাটা আরো জ্বলিয়ে দেওয়ার জন্য সে এই ধরনের কথাবার্তা বলছিল। তারপর সে সহ্য করতে না পেরে সে দেখতে পায় সবার সামনে তাকে কিস করে প্রমাণ করে দেয় সে তাকে কতটা ভালোবাসে। রাধাকৃষ্ণ তো এটাই চাইছিল যে সে তাকে ভালোবাসুক। হঠাৎই একদিন সিএম এর বাড়ির সামনে এক ব্যক্তি এসে দাবি করছে যে আমি সিএম এর ছেলে, সিএম আমাকে জন্ম দিয়ে চলে এসছে আর আমার সাথে কোনো কন্ট্যাক্ট করে না, আমি সিএম এর ছেলে, এইটা বলে সবাইকে লোক টোক জড়ো করে একটা ক্যাচড়া করতে শুরু করে দেয়। সিএম বলে আমার ছেলে এলো থেকে, সে তো বিশ্বাসই করতে পারছে না সে তার ছেলে। আস্তে আস্তে সে রিপোর্টার সব কিছু ডেকে নেয়। এই সবগুলো করাচ্ছিল অ্যাকচুয়াল সেই রাধাকৃষ্ণ। সে চাইছিল সিএমকে টেনে তার উঁচু পথ থেকে নিচে নামিয়ে আনতে। রিপোর্টার চলে আসলে সেই রিপোর্টারের সামনে বলে আমি সিএম এর ছেলে, চাইলে তোমরা ডিএনএ টেস্ট করে নিতে পারো, কিন্তু আমি একটাই কথা বলবো, ও আমার বাবা, ও কোথায় গিয়ে কি করেছে না করেছে জানি না, কিন্তু ও আমাকে মানতে রাজি না। সিএম তো ভীষণ টেনশনে পড়ে যায়, কি করবে না করবে। ওপর থেকে পার্টির চাপও আসতে শুরু করে যায় যে এই ধরনের ঘটনা ঘটলে তার কিন্তু রেহাই থাকবে না। পরে সে একটা
দেখতে পাই ডিএনএ টেস্ট করার জন্য ডাক্তারবাবুকে ডাকে। ডাক্তারবাবুকে ডাকলে ডিএনএ টেস্ট হয়। ডিএনএ টেস্টে দেখতে পাই নিউজে দেখানো হচ্ছে তার ফাইনাল রিপোর্টে যে পজিটিভ, মানে ওটাই তার আসল ছেলে। পরে ডাক্তারবাবুকে মারধর করলে ডাক্তারবাবু স্বীকার করে দেয় যে তুমি বলেছিলে নকল রিপোর্ট বানাতে, তা আমি আসলটা না বানিয়ে নকলটাই বানিয়েছি। নাম্বার থেকে একটা পুলিশকর্মী কল করে, রাধাকৃষ্ণ কল করে বলে যে কটা পুলিশকর্মীকে মেরেছো, যা অন্যায় করেছো তার শাস্তি কিন্তু তোমাকে পেতে হবে মামা, আর তার শাস্তি আমি তোমাকেই দেব। কিভাবে দেব তুমি দেখতে থাকো, আমি তোমাকে টেনে নিচে নামাবো। পরে রাধাকৃষ্ণর খোঁজ নেওয়ার জন্য তার একটা কর্মীকে পাঠিয়েছিল, অরবিন্দ। অরবিন্দ চারিদিকে খোঁজ নিয়ে তার গ্রামের বাড়ি থেকে সব জায়গায় জানতে পারে যে ও এমন একটা লোক যে কিনা 1 কোটির মধ্যে একজন হয়। তার মানে ও যখন স্কুলে পড়তো, স্কুলের চারিদিকে কোন রুমে কি হচ্ছে না হচ্ছে সে সব কথা শুনতে পেত। বুঝে গেছিল যে সে তার সাথে ছলনা করছে। অন্যদিকে দেখতে পাই হসপিটালে রহিমের বউয়ের কাছে গেলে সেখানে তার মেয়ে তার বাবাকে দেখতে চায়। রহিমের বউ বুঝতে পেরে গেছিল যে তার হাজবেন্ড আসছে না, মানে সবাই আসছে, তার হাজবেন্ড আর বেঁচে নেই। তার রহিমের মেয়েকে নিয়ে সে যখন বাইরে বেরিয়েছিল রাধাকৃষ্ণ দেখতে পায় তার পিছন থেকে কোন একটা লরি এসে চাপা দিয়ে দেয়। তার মেয়েটাও সেখানে চাপা পড়ে যায়। সে তাড়াহুড়ো করে কোনো রকমভাবে সেই মেয়েটিকে তো সেখান থেকে কোনো রকম বাঁচিয়ে তুলে অ্যাম্বুলেন্সে করে পাঠায়। কিন্তু সেই জায়গাটায় সুজাতা চলে আসে, সিএম। আসার পর সে তখন তাকে বলে, দেখ তোর খেলা শেষ, তুই যে এত কিছু করেছিস, যা করেছিস সব কিছু আমি জেনে গেছি। আমাকে যেভাবে সম্মান করতিস, যাই কিছু করতিস সবকিছু তোর স্বার্থের জন্য করেছি। এখন থেকে তোর যত কাছের ক্লোজ লোক আছে সবার জীবন কাটতে শুরু করব। তুই কি করে বাঁচাস আমি সেটাই দেখব। রাধাকৃষ্ণ কিন্তু ভীষণ টেনশনে পড়ে গেছিল তার এইসব কথাবার্তায়। সিএম সুজেতা তাকে সাসপেন্ড লেটার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। লেটারটা নিয়ে সে তাদের ডিপার্টমেন্টের কাছে আসার পর তার পুলিশকর্মীকে দিয়ে একটাই কথা বলে, আজকের দিনে কোনো সৎ লোকের, কোনো ভালো লোকের কোনো জায়গা নেই স্যার, জানেন। আমাদের পুলিশরা এমন ডিউটি করি, আমাদের না আছে কোনো পুজো, না আছে কোনো ঈদ, না আছে সুখ, না আছে শান্তি। আমরা 12 মাস 24 ঘন্টায় ডিউটি করে যাই, আর আমাদের 12টা পুলিশকর্মী মারা গেছে, তাদের সঠিক বিচারটা আমরা দিতে পারি না। এইভাবে যখন এক এক করে কথাগুলো বলে সবার মনে কথাগুলো গেঁথে যাচ্ছিল। ছিঁড়ে ফেলে তখন তাকে বলে, তোমার কাছে যদি সঠিক প্রমাণ থাকে তুমি তোমার প্রমাণ হিসেবে কাজ করো, তোমার পিছনে আমরা সবাই আছি। নিউজ চ্যানেলে আমরা দেখতে পাই যে 4টে কর্মীকে দিয়ে সিএম বোম ব্লাস্ট করিয়েছিল, সেই 4টে কর্মী রাধাকৃষ্ণ ধরে তাদের কাছে প্রাইভেটভাবে ভিডিও করে রেকর্ড করে প্রমাণ নিয়ে নিউজ চ্যানেলে দিয়ে দিয়েছে। এটা দেখার পর তার মাথার চুল উড়ে গেছিল। সমস্ত কর্মীরা এক এক করে তার থেকে পা সরিয়ে নেয়। বাধ্য হয়ে সে দেখতে পাই রাধাকৃষ্ণকে কল করে হেল্পের জন্য। রাধাকৃষ্ণ সেই জায়গাটায় যায়, কিন্তু সে বলে, আমি অন্যায় করেছি, আমার এই অন্যায়ের কোনো ক্ষমা হবে না, এটা আমি জানি রাধা, তুই আমাকে ক্ষমা কর আর এদের সবার হাত থেকে বাঁচা। কিন্তু নিউজ চ্যানেলগুলো যখন দেখতে পেল যে সব অন্যায় সে স্বীকার করে নিয়েছে, তারা যখন চলে যাচ্ছিল, সে তখন নিউজ চ্যানেলকে রিকোয়েস্ট করে বলে, তুমি চলে গেলে এই পুলিশকর্মীরা আমার মেরে দেবে, আর পুলিশকর্মী চলে গেলে জনগণ মেরে দেবে, তাহলে আমি এখন যাব কোথায়? সে তখন বলে, আমাকে কেউ তো বাঁচাও। তাকে বাঁচানোর মতো কেউ আসে না। সে পুলিশকর্মীর হাত থেকে বাঁচতে দেখতে পায়, তাড়াহুড়ো করে সেখান থেকে সে ছুটে পালাতে যায়। কিন্তু ছুটে পালাতে গেলে কি হবে, সেখানে জনগণ তাকে ঘিরে ফেলে, আর জনগণের গণপিটুনিতে সে সেখানে মারা যায়। এইভাবেই সিনটা সেই জায়গাটা শিফট হয়। আর সে সেই শহর ছেড়ে যখন অন্য জায়গায় আবারও পোস্টিং দিতে চলেছিল, যাওয়ার পথে স্টেশনে দেখতে পায় তার গার্লফ্রেন্ড এতটাই তার উপর রেগে গেছিল, তাকে জড়িয়ে ধরে বলে, আমার এই রাধাকৃষ্ণের ওপরে কেউ যেন না নজর দেয়। রুক্মিণী একটু রাগঝাক করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সমস্ত মেয়েকে বলে, আমার রাধার ওপরে কেউ নজর দিও না। এইভাবে মুভিটা এখানে এন্ড হয়ে যায়।